हेलो फ्रेंड्स, दिस इज ऋतु। फिल्मिट चैनेले तुम्हारे सबाइके जानाई वार्म वेलकाम। आज आमी तुम्हादेर एक्सप्लेन करे शोनाबो हईचईয়ের नतून वेब सिरिज বিষহরী, যেখানে কোনটা বিষ আর কোনটা অমৃত তা ধরা খুবই কঠিন। নাগপঞ্চমীর শুভ সময়ে মা মনসার মূর্তি রেগে গিয়ে জ্বলে ওঠে। পুরো পরিবার আতঙ্কের মধ্যেই মায়ের পুজো চালিয়ে যায়, কিন্তু একে একে সাপের কামড়ে সবার নিথর দেহ পড়তে থাকে। সব শেষে ধরা পড়ে এমন এক অদ্ভুত রহস্য যা উদ্ঘাটন করা খুব একটা সহজ ছিল না, কিন্তু সেটা জানার জন্য তোমাদের পুরো এক্সপ্লেনেশনটা দেখতে হবে। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ বিষহরী। সিরিজের শুরুতেই আমরা দেখি এক ভয়ানক কালো রাত। চারিদিকে জঙ্গলে ঘেরা এক মস্ত বড় জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায় এক কাল নাগিনী। ঢুকে যায় বাড়ির সদর দরজার ছোট্ট একটা ফুটো দিয়ে। তারপর সোজা চলে যায় সদ্য বিবাহিত মহেন্দ্রনাথের ঘরে, আর সেখানে গিয়েই ছবল বসিয়ে দেয় মহেন্দ্রনাথের শরীরে। মহেন্দ্রনাথ ফুলশয্যার রাতে সাপের কামড়ে মৃত্যু যন্ত্রণায় কাঁপতে থাকে। মহেন্দ্রনাথের স্ত্রী নিজের স্বামীর এই অবস্থা দেখে নিজের সিঁদুরের কৌটো ছুঁড়ে মারে সাপটির দিকে, কিন্তু সাপটার কিছুই হয় না, বরং এক অট্টহাসির শব্দ ভেসে আসে চারিদিক থেকে, আর তাদের ঘরের দরজা বন্ধ হয়ে যায়। সিন শিফট হয় 200 বছর পর, অর্থাৎ এই সমস্ত ঘটনাটা হলো 200 বছর আগের। এখন পরিচয় করে নেওয়া যাক সিরিজটির চরিত্রদের সাথে। ইনি হলেন এই মিত্রবাড়ির বড় ছেলে অবিনাশ মিত্র। ইনি অবিনাশের স্ত্রী প্রমীলা। ইনি হলেন মিত্রবাড়ির মেজ ছেলে অনিমেষ। ইনি অনিমেষের স্ত্রী রীতা। আর ইনি মিত্রবাড়ির ছোট ছেলে অনিকেত, আর ইনি হলেন অনিকেতের স্ত্রী সুলেখা। এই হলো অবিনাশের একমাত্র ছেলে অভিরূপ। অনিমেষের ছেলে তথাগত আর মেয়ে অপা। আর ইনি হলেন এই সিরিজের মুখ্য চরিত্র রাজনন্দিনী ওরফে রাজি। মাস 6 আগে তথাগতর সাথে রাজির বিয়ে হয়েছে। এই হলো বিকাশ, অনিকেতের একমাত্র ছেলে। মিত্রবাড়ির সবাই এই বনিতি বাড়িতে থাকলেও মেঝ ছেলে অনিমেষ এবং তার পরিবার কলকাতায় থাকে। এই বনিতি মিত্রবাড়ির প্রতিষ্ঠিত মা মনসা দেবীর নাগপঞ্চমীর পূজা উপলক্ষে আজ পুরো পরিবার তাদের আদি বাড়িতে মিলিত হয়েছে। রাজি ওদের এই আদি বাড়িতে প্রথমবার আসার কারণে তাকে বরণ করে ঘরে তুলে নেয় প্রমীলা। বরণ শেষে রাজি কৌতূহলীভাবে বিকাশ অর্থাৎ তার ছোট দেওরের কাছে এই বাড়ির একটা বন্ধ ঘর দেখানোর আবদার করে। বিকাশ বলে সবাই জানতে পারলে তাকে খুব বকবে, কিন্তু রাজি ওই বন্ধ ঘরটা দেখার জন্য নাছোড়বান্দা। দুধে আলতাতে পা দিয়ে ঘরে ঢোকার জন্য বড়রা রাজিকে ডাকতে থাকে, তাই কথা এখানেই সেরে তারা বাড়ির ভেতরে যায়। দুধে আলতায় পা দিয়ে হাঁটার সময় হঠাৎই রাজি পড়ে যায়। সেটা নিয়ে সবাই বেশ হাসি ঠাট্টা করতে থাকে, কারণ রাজির বারবার এই পড়ে যাবার অভিজ্ঞতা আছে। এই বাড়ির ঠাকুর মশাই এসে রাজিকে সেই 200 বছরের পুরনো মা মনসার মূর্তি দেখায়, যা দেখে রাজি বেশ আপ্লুত হয়। তখন ঠাকুর মশাই রাজিকে আরতি করার কথা বলেন, কিন্তু পাশ থেকে অনিমেষ বলে ওঠে রাজির ঈশ্বরে খুব একটা বিশ্বাস নেই। ঠাকুর মশাই এই শুনে বলেন, যেদিন নিজের থেকে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস আসবে সেদিনই সে না হয় মায়ের আরতি করবে। এই বলে ঠাকুর মশাই অপা অর্থাৎ তথাগতর ছোট বোনকে বলে আরতি করার জন্য। অপা আরতি তো করতে ভালোবাসে, কিন্তু সে মন্ত্র জানে না দেখে রাজি মা মনসার আরতি মন্ত্র পড়া শুরু করে এবং অপাকে বলে তার সাথে সাথে এই মন্ত্র পড়ে যেতে। রাজি নাস্তিক হয়েও মা মনসার আরতি মন্ত্র গড়গড় করে বলে যাচ্ছে দেখে বাড়ির সবাই এবং ঠাকুর মশাইও খুবই খুশি হন, অবাকও হন বটে। ঠাকুর মশাই রাজিকে বলে, তুই নিজেও জানিস না তুই মায়ের কত বড় ভক্ত। তখন রাজি বলে যে সে ইউনিভার্সিটির প্রফেসর, এই মন্ত্রটা তার সিলেবাসে ছিল। পুজো শেষে সবাই একসাথে বসে গল্প করতে থাকে, কিন্তু রাজি তথাগত বিকাশ আর অপা মিলে যায় সেই 200 বছর আগে বন্ধ হয়ে যাওয়া দরজার কাছে, যেটাকে আমরা শুরুতেই বন্ধ হয়ে যেতে দেখলাম। বিকাশ, অপা আর তথা তিনজনেই রাজিকে বারণ করতে থাকে সেই দরজার কাছে যাওয়ার জন্য, কারণ বাড়ির বড়রা এটা জানলে তাদের খুবই বকা দেবে। কিন্তু রাজি কারোর কথা না শুনেই চলে যায় দরজার কাছে তাদের তিনজনকে নিয়ে। অপা রাজিকে বলে এই দরজা নাকি আগেও কেউ একজন খোলার চেষ্টা করেছিল,
কিন্তু সফল হয়নি, বরং কিছুদিন পরেই সেই লোকটা নিজেকে শেষ করে দেয়। আর তার আগে সে বলে যায় যে তার স্বপ্নে নাকি মা মনসা আসতেন আর তাকে ডাকতেন, নিজের সাথে করে নিয়ে যাওয়ার কথা বলতেন। রাজি সবটা শুনেও দরজাটা খুলতে চায়, কিন্তু তথাৎ ওকে আটকায়। আর তখনই সেখানে অনিমেষ চলে এসে তাদের চারজনকেই বকা দেয়। কিন্তু রাজি হঠাৎ করেই বলে ওঠে, এটা তো মহেন্দ্রনাথ মিত্রর শোয়ার ঘর। এই শুনে অনিমেষ জানায় 200 বছর আগে নাগপঞ্চমীর পুজোতে হঠাৎই মা মনসার মূর্তিটা প্রচণ্ড রাগে জ্বলে উঠেছিল, আর সেই বছরেই মহেন্দ্রনাথের বিয়ে হয়। কিন্তু ফুলশয্যা রাতেই সাপের কামড়ে তার মৃত্যু হয়। আর তারপর থেকেই সবার বিশ্বাস মায়ের কালনাগিনী এই ঘরেই থাকে। তারপর থেকেই এই ঘরকে অভিশপ্ত ভেবে বন্ধ করে দেওয়া হয়। তখনই বাড়ির কাজের মেয়ে দুর্বা আসে সেখানে ধূপ দেখাতে। সে ধূপধুনো দেখাচ্ছিল, ঠিক তখনই ঠাকুর মশাইয়ের চিৎকার শুনে সবাই ঠাকুর দালানে ছুটে আসে। সেখানে এসে জানা যায় পরিবারের কিছু সদস্য বাড়ি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। আর শহর থেকে মিত্রবাড়ির মেয়ে অঞ্জনা আর তার বর জয়ন্ত নিজেদের চেনা এক প্রমোটার বন্ধুকে নিয়ে এসেছে এই বাড়ি বিক্রি করার জন্য। সে এই বাড়ির মাপঝোঁক করছিল। এই দেখেই ঠাকুর মশাই বাধা দেয়, আর তা নিয়েই অশান্তির সৃষ্টি হয়। বাড়ির সবার মধ্যেই এই নিয়ে একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়, কিন্তু রাজি নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তাদের সবাইকে শান্ত করে। সেদিন রাতে রাজি ঠাকুর মশাইয়ের জন্য বেকড মিহিদানা নিয়ে আসে, কিন্তু ঠাকুর মশাই তখন মা মনসার কাছে ক্ষমা চাইছিলেন। রাজি এর কারণ জিজ্ঞেস করাতে তিনি জানান, কাল থেকে মায়ের পুজো শুরু হবে, কিন্তু এই পুজো বেশ কঠিন, অনেক নিয়ম আছে, আর মায়ের মেজাজ খুব কড়া। কোনো ভুল হলেই তিনি রাগে জ্বলে ওঠেন। 200 বছর আগে ঠিক কোন কারণে মা জ্বলে উঠেছিলেন সেটা আজও সবার অজানা, কিন্তু সেই রাগের কারণে মহেন্দ্রনাথকে মারা যেতে হয়। কিভাবে ওই ঘরে ফুটো হলো আর সাপের প্রবেশ হলো সেটাও কেউ জানে না। লোকে বলে ইতিহাস ঘুরে ঘুরে ফিরে আসে, আর সেই কারণেই ঠাকুর মশাই একটু চিন্তিত আছেন। ঠিক তখনই বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করে অবিনাশের একমাত্র ছেলে অভিরূপ। ঠাকুর মশাই অভিরূপকে দেখে রেগে গিয়ে বলে ওঠেন, যেমন বাবা তার তেমন ছেলে। কিন্তু এই কথাটা সে কেন বলল সেটা আমরা পরে বুঝতে পারব। ঠাকুর দালান থেকে ফিরে আসার সময় রাজি সেখানে কারোর একটা ছায়া হঠাৎ করেই সরে যেতে দেখে। অন্যদিকে অবিনাশ অর্থাৎ বাড়ির বড় ছেলে নিজের কাজের লোক ভীমকে বলে ওঠে, রাজিকে যেন ঠাকুর মশাইয়ের সাথে বেশি কথা বলতে দেওয়া না হয়, আর ঠাকুর মশাইকেও যেন চোখে চোখে রাখে। রাজি ঘরে ঢোকার পর তথা তার সাথে কথা বলতে থাকে, কিন্তু রাজি সেই দিকে মনোযোগ না দিয়ে ঠাকুর মশাইয়ের বলা কথাগুলো ভাবতে ভাবতে ঘরের মধ্যে থাকা একটা ফুটো খুঁজে পায়, যেটাতে সে একটা কাপড় ঢুকিয়ে রাখে। অন্যদিকে আমরা বাড়ির কাজের লোক ভীমকে দেখতে পাই যে সে লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে বেহুলা লক্ষিন্দর পালার কাছে যায় আর বেদেদের কাছ থেকে কিছু একটা নেয়। সকাল হয়ে আসে, মায়ের স্নান যাত্রা বের হয়। বাড়ির সকলে মিলে গ্রামের পুকুরে যায়। অপা বলে এই পুকুরে স্নান করতে এসেই নাকি তার দাদুর বাবার বাবা এই মূর্তি পেয়েছিল, আর অন্যদিকে সেই পুকুরে স্নান করছিল অভিরূপ। স্নান সেরে মায়ের মূর্তির সামনে এসে সে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। অভিরূপ তারপর সেখান থেকে চলে যাচ্ছে দেখে রাজি তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। উত্তরে অভিরূপ বলে যে কোনো শুভ কাজ থেকে সে অনেক দূরে থাকে। তার কথায় বেশি মনোযোগ না দিয়ে বাড়ির প্রত্যেকে মায়ের স্নানযাত্রা সম্পূর্ণ করে। রাজি ছাদে গিয়ে দেখতে পায় বিকাশকে দুজন লোক গলা টিপে ধরে তার কাছ থেকে কিছু টাকা চাইছে। বিকাশ তাদের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছে। সিন শিফট হয় আর আমরা সেই প্রমোটারকে ওই বন্ধ ঘরের সামনে দেখতে পাই। ওই প্রমোটার সেই বন্ধ ঘরের ছবি তুলছিল বাইরে থেকে। তখনই তার কাছে একটা ফোন আসাতে সে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎই সে ঘরের ভেতর থেকে কিছু একটা শব্দ পেয়ে সেই দিকে এগিয়ে যায়। কিন্তু ওপরে তাকাতেই দেখে এক বিষধর কালনাগিনী সেখানে ঝুলে আছে। সে খুব ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু সাপটাও নিচে নেমে আসে। প্রমোটার সাপটার গায়ে বাক্স ছুঁড়ে সাপটাকে মেরে ফেলে। সিন শিফট হয় আর আমরা মায়ের মন্দির থেকে পর্দা সরে যেতে দেখতে পাই, কিন্তু মায়ের মূর্তি আর আগের মতো সাধারণ নেই, জ্বলে উঠেছে সবুজ আভাতে। মায়ের 200 বছর আগের রূপ আবারও দেখা গিয়েছে, যা দেখে বাড়ির প্রত্যেকে ভীষণ ভয় পেয়ে যায়। ঠাকুরমশাই অশনি সংকেতের ভয় পেয়ে চামড় খুঁজতে থাকে মাকে হাওয়া দিয়ে ঠান্ডা করবে বলে।
তিনি চামর খুঁজতে ভেতরের ঘরে যান। চামর নিয়ে বাইরে আসতেই যাবে, কিন্তু তখনই তিনি স্বয়ং মা মনসার ছায়ামূর্তি দেখতে পান। অন্যদিকে বেহুলা লক্ষিন্দরের যাত্রার পালাতে চাঁদ সদাগরের অহংকারের পতন শুরু হয়, আর এই মিত্র বাড়িতেও শুরু হয় প্রথম মৃত্যুর সূচনা। পড়ে থাকতে দেখা যায় ঠাকুরমশাইয়ের নিথর দেহ। অন্যদিকে সেই বন্ধ ঘরে ধীর নুপুর পরা পায়ে কেউ মা মনসার বেশে ঢুকে পড়ে। এদিকে সবাই চিন্তায় পড়ে যায়, কারণ অনেকক্ষণ ঠাকুরমশাই চামর আনতে গেছেন। তার খোঁজ করতে গিয়েই তথাগত আর রাজি ভেতরের ঘরে গিয়ে দেখতে পায় ঠাকুরমশাইয়ের দেহ, তার হাতে সাপের কামড়ের দাগ। সবাই এই ঘটনা জানার পরে বাড়ির লোকেরা এক ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার তার দেহ পরীক্ষা করতে থাকে। ঠিক তখনই এক বহুরূপী শিব সেজে বাড়ির ভেতর ঢুকে পড়ে বলতে থাকে মা মনসা নিয়ে গেছে তাকে, এরপর একে একে সবাইকে নিয়ে যাবে। যদি বাঁচতে চাস তাহলে সবাই এই বাড়ি থেকে পালিয়ে যা। তখনই আরেক বহুরূপী মা মনসার বেশে এসে রাজিকে বেহুলা বলে সম্বোধন করে, যা শুনে তথাগতর মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তখনই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু অনিমেষ তাকে বাধা দিয়ে বলে যে সে তার পরিবারকে এত বড় বিপদে ছেড়ে যেতে পারবে না। এরই মধ্যে নতুন পুরোহিত নিয়ে এসে আবারও মায়ের পুজো আরম্ভ হয়। রান্নাঘরে দুর্বা ভীমকে রাতে বাইরে যাওয়া নিয়ে প্রশ্ন করে। তখনই সেখানে রাজি চলে আসাতে ভীমদা তাকে জানায় যে সে বেহুলা লক্ষিন্দরের পালা দেখতে গেছিল। তখনই বাইরে থেকে অভিরূপের চিৎকার ভেসে আসাতে সবাই সেদিকে যায়। আমরা দেখতে পাই অঞ্জনা, জয়ন্ত আর অভিরূপের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হচ্ছে। অভিরূপ তার পিসি অঞ্জনা এবং পিসমশাই জয়ন্তকে বলছে তাদের প্রমোটার বন্ধু এই বাড়ির বাস্তুসাপকে মেরে ফেলেছে, সেই কারণেই মায়ের মূর্তি রাগে জ্বলে উঠেছে। মায়ের ক্ষোভ পড়েছে এই বাড়িতে। অভিরূপ কিছুতেই এই অন্যায় মেনে নেবে না। অন্যদিকে জয়ন্ত আর অঞ্জনা অভিরূপকেই অনেক কিছু নিয়ে দোষী বলতে থাকে। কথা কাটাকাটি প্রচণ্ড বেড়ে গেলে অঞ্জনা আর জয়ন্ত বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে বলে, কিন্তু তাদের বের হওয়ার সময় অভিরূপ বলে ওঠে পুজো ছেড়ে কেউ কোথাও গেলে সবাই মরবে। কিন্তু অভিরূপের কোনো কথা গ্রাহ্য না করেই অঞ্জনা আর জয়ন্ত বেরিয়ে পড়ে। রাতের পুজো আরম্ভ হয়। এদিকে জয়ন্ত আর অঞ্জনা গাড়ি করে ফিরছিল, তখনই তাদের সামনে আচমকাই এমন কিছু চলে আসে যে সেটা দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে ধাক্কা মারে একটা গাছের গায়ে। দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সকাল হতেই ভীম দৌড়ে এসে অভিরূপকে তার পিসি আর পিসমশায়ের অ্যাক্সিডেন্টের খবর দেয়, কিন্তু অভিরূপের আচরণ দেখে মনে হয় সে আগে থেকেই জানতো এমনটা হবে। পাগলের মতো হাসতে থাকে সে এই খবরটি শুনে। সিন শিফট হয় আর আমরা সকলকে হাসপাতালের মধ্যে দেখতে পাই। অভিরূপও নেশাগ্রস্ত অবস্থায় সেখানে আসে। তাকে দেখে তার মা বেশ রেগে ওঠে। তখনই সেখানে পুলিশ অফিসার ত্রিলোচন বাবু আসেন। তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় ডাক্তারবাবু এসে জানায় দুজনের অবস্থাই খুবই শোচনীয়। অঞ্জনা অলরেডি কোমায় চলে গেছে, জয়ন্তরও এখনো জ্ঞান আসেনি। পুলিশ সব শুনে ডাক্তারকে জয়ন্তর জ্ঞান ফিরলে তাকে জানাতে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাড়ির ছাদে দাঁড়িয়ে অপা কাঁদতে থাকে আর ভাবতে থাকে আগের দিন রাতের ঝগড়ার কথা। আমরা দেখতে পাই অভিরূপ যখন জানতে পারে যে জয়ন্তর বন্ধু বাড়ির বাস্তুসাপকে মেরে ফেলেছে, তখনই অভিরূপ জয়ন্ত আর অঞ্জনার বন্ধুকে বীভৎসভাবে মারতে থাকে। সবাই তাকে আটকায়। অবিনাশ অভিরূপকে থাপ্পড় মেরে থামায়। তখন অভিরূপ বলে বাস্তুসাপের মৃত্যুর কারণেই মা জ্বলে উঠেছে। একে একে সবার উপরেই অভিশাপ নেমে আসবে, আর সে যতক্ষণ বেঁচে আছে এই বাড়ি কেউ বিক্রি করতে পারবে না। সিন আবারও বর্তমানে ফিরে আসে। রাজি আর তথা অপার কাছে এসে তাকে কাঁদতে বারণ করে। রাজি অপাকে জিজ্ঞেস করে যে তার দাদা অর্থাৎ অভিরূপ পুজোতে কেন আসে না। অপা বলে একবার নাকি সে মদ খেয়ে পুজোতে এসেছিল, তারপর থেকেই জেঠু অর্থাৎ অবিনাশ তাকে আসতে বারণ করে দিয়েছিল। তারা তিনজন বাড়ির পুজো নিয়েই কথা বলতে থাকে। বাড়ির সবাই যখন এটা বলে চলেছে যে মা মনসার রাগের কারণেই ঠাকুরমশাই, এমনকি বাড়ির মেয়ে জামাইয়েরও এই অবস্থা, সেখানে দাঁড়িয়ে রাজির বিশ্বাস এটা মায়ের কাজ হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে হাসপাতালে জয়ন্তর জ্ঞান ফেরে। সে ছটফট করতে করতে জানায় সেদিন গাড়ির সামনে নাকি মা মনসা এসে দাঁড়িয়েছিল। এইটুকু বলেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই খবর অবিনাশ বাবুর কাছে আসে। বাড়ির সমস্ত লোক এই কথা শুনে ভেঙে পড়ে। এমনকি নতুন ঠাকুরমশাইও এই বাড়িতে পুজো করতে আপত্তি জানায়।
ঠিক সেই সময় অভিরূপ এসে চিৎকার করে বলে মা বিষহরীর পুজো সে নিজের হাতে করবে। যা শুনে বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায়। অভিরূপের বাবা অবিনাশবাবু তাকে বারবার বারণ করতে থাকে। সিন শিফট হয় বেদেদের এলাকায়। এক বুড়িমা খুবই অদ্ভুতভাবে ঢুকে পড়ে সেই এলাকায়, যাকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে থাকে সেখানকার মানুষজন। অন্যদিকে আবারও বিকাশকে দুজন লোক মুখ চেপে ধরে টাকা চাইতে থাকে, আর তারা বলে বাড়ি বেচা তো হলো না, এবার সে তাদের টাকা শোধ করবে কিভাবে। বিকাশ তাদেরকে আশ্বাস দেয় আজ রাতের মধ্যেই কিছু টাকা জোগাড় করে সে তাদের দিয়ে দেবে। আবারও বাড়িতে অশান্তির সৃষ্টি হয় অভিরূপের পুজো করা নিয়ে। বাড়ির কেউই মানতে চায় না যে অভিরূপ পুজো করবে, কিন্তু অভিরূপ তার জেদ বজায় রাখে। বিকাশ আবার বাড়ির সবার সামনে বাড়ি বিক্রি করার প্রস্তাব দেয়, যা শুনে তার মা বেশ রেগে যায় আর বাড়ি বিক্রি করার কথা তাকে মুখেও আনতে বারণ করে। রাজি বিকাশের শার্টের পেছনে লেগে থাকা শ্যাওলা খেয়াল করে তাকে জিজ্ঞেস করে যে সে বাড়ির পেছনে কেন গেছিল। তখন বিকাশ স্বাভাবিকভাবেই আসল সত্যিটা লুকিয়ে গিয়ে বলে যে সে সিগারেট খেতে সেখানে গেছিল। তবুও রাজি কিছু একটা সন্দেহ করে তথাগতকে জানায়, তবে তথা সেই ব্যাপারে খুব একটা পাত্তা দেয় না। অন্যদিকে অবিনাশ তার স্ত্রীকে বলে যে সে যেন অভিরূপকে পুজো করতে বারণ করে, নয়তো 200 বছরে যা হয়নি সেটাই হবে। তখন প্রমীলা অবিনাশকে বলে গত 200 বছরে যেটা হয়নি সেটা অবিনাশ অনেক আগেই করে ফেলেছে। সেই সময় দরজার বাইরে কিছুর একটা শব্দ হয়। তারা দুজন বাইরে গিয়ে দেখতে পায় মেঝেতে তেল পড়ে আছে। সিন শিফট হয় সেই বন্ধ দরজার কাছে, যেখানে ভীম প্রদীপে তেল ঢালছিল। এদিকে অভিরূপ পুরোহিতের পোশাক পরে তৈরি হয় পুজো করার জন্য, কিন্তু বার হওয়ার সময় সে দেখে তার বাবা তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। বাড়ির সবাই অবিনাশবাবুকে দরজা খোলার জন্য বলতে থাকে। কিছুক্ষণ এরকম চলার পরে ভীম নিজে গিয়ে দরজা খুলে দেয় আর অভিরূপকে বলে পুজো করার জন্য। রাজি সবটা লক্ষ্য করে। পুজো শেষ করে অভিরূপ উঠে যায়। তার বাবা আর মা এসব দেখে ওপরে নিজেদের ঘরে চলে যায়। রাজি আর অপা বাড়ির সবাইকে প্রসাদ দিচ্ছিল, তখনই আবারও সেই বহুরূপী মা মনসার সাজে এসে সবাইকে ভয় দেখাতে থাকে। বিশেষত রাজিকে ভয় দেখিয়ে উল্টোপাল্টা কথা বলেই জঙ্গলের দিকে চলে যায়। রাজি দৌড়ে দোতলার বারান্দায় গিয়ে দেখতে পায় যে সেই বহুরূপী শিব সেজে যে এসছিল তার সাথেই এই বহুরূপী মা মনসা পালালো। রাজি বুঝতে পারে এ সবই কোনো একটা ষড়যন্ত্র। রাজি এরপর অপাকে একটা সাহায্য করার কথা বলে। সে বলে যে সে অভিরূপের ঘর সার্চ করবে, কারণ হতেই পারে যে অভিরূপ নিজের হাতে বাড়িতে এই পুজো শেষবারের মতো করবে, সেই কারণেই এসব করছে। কারণ হয়তো এরপর বাড়ি বিক্রি হয়ে যাবে আর মা মনসার পুজোও করা হবে না। আর অভিরূপের বেদেদের সাথে ভালো সম্পর্ক, তাই হতেই পারে যে সে নিজেই সাপ নিয়ে এসে ঠাকুরমশাইকে মেরে ফেলেছে। অপা অভিরূপের ব্যাপারে রাজিকে জানায় যে তার ছোট থেকেই প্রচুর রাগ, নিজের বাবার সাথেও সম্পর্ক খুবই খারাপ, কিন্তু পাশ থেকে অভিরূপ সবটা শুনে নেয় আর অপাকে শাসন করে বাড়ির বড়দের নিয়ে কথা বলার জন্য। এমনকি রাজিকেও শাসিয়ে তার থেকে দূরে থাকতে বলে। সেদিন রাতে রাজি তথার সাথে ফোনে কথা বলে ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিল, কারণ তথাগত তার পিসে মশাই ডেড বডি নিয়ে শহরে গেছে। কিন্তু তখনই রাজি বাইরে থেকে তার জ্যাঠা শ্বশুর আর একজনের কথা বলার শব্দ শুনতে পায়। বাইরে গিয়ে সে লুকিয়ে দেখে সেই বেদেদের এলাকার বুড়িমা অবিনাশের কাছে এসে টাকা চাইছে। কোনো একটা বিষয় নিয়ে তিনি অবিনাশকে ব্ল্যাকমেল করছেন। অবিনাশ তাকে বারবার সেখান থেকে চলে যেতে বলে, নয়তো কেউ দেখে ফেললে খুব বিপদ হবে। লুকিয়ে লুকিয়ে এইসব দেখে রাজি নিজের ঘরের দিকেই যাচ্ছিল, কিন্তু তখনই অপার ঘরের সামনে কাউকে একটা দেখে দৌড়ে যেতে গিয়ে বালতির সাথে পা লেগে পড়ে যায় রাজি, আর দেখতে পায় পুরো বারান্দা ভর্তি আলতা পরা পায়ের ছাপ। এসব দেখে রাজি অপার ঘরে ঢুকে দেখতে পায় যে অপা অজ্ঞান হয়ে পড়ে আছে, তার হাতেও সাপের কামড়। প্রচণ্ড ভয় গিয়ে রাজি বাড়ির সমস্ত লোককে ডেকে আনে। অভিরূপ সেখানে আসাতে রাজি রেগে গিয়ে বলে, তুমি করেছো এই কাজ। রাজি অভিরূপকেই অপার এই অবস্থার জন্য দোষ দিতে থাকে, কারণ রাজির মনে হয় যে অভিরূপই এইসব ঘটাচ্ছে। কিন্তু আমরা আবারও দেখি সেই মা মনসার বেশে কেউ এসে অপার ঘরে ঢোকে। অপার মুখে ছাই ছুঁড়ে মারতেই সাপের কামড়ে অপা জ্ঞান হারায়। তাহলে কি সত্যি এইসব ঘটনা মা মনসার ক্রোধেই হচ্ছে? সিন শিফট হয় আর আমরা রাজি, অনিমেষ আর দুর্বাকে দেখি অপাকে নিয়ে হাসপাতালে যেতে।
কিন্তু রাস্তায় অনিমেষ বেদেদের কাছ থেকে একটা ওষুধ নেয়। অনিমেষ বলে তাকেও একবার সাপের কামড় খেতে হয়েছিল। বাড়িতে কাউকে না জানিয়েই সে বেদেদের থেকে ওষুধ খেয়ে ঠিক হয়েছে। রাজি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ব্লাড জোগাড় করার জন্য ফোনে কথা বলতে থাকে। তখনই সেখানে পুলিশ অফিসার আসেন। তিনি এই সমস্ত কিছুকে মায়ের কোপ পড়েছে বলে মন্তব্য করেন। রাজি বলে সবকিছু ব্যাপারেই মা মনসার দোষ দেওয়াটা এবার তাদের বন্ধ করতে হবে, কারণ মা মনসা নিশ্চয়ই একটা পরিবারের পেছনে এইভাবে পড়ে থাকবেন না। কিন্তু ত্রিলোচনবাবু বলে মা মনসা তো একটা পরিবারের পেছনেই পড়েছিলেন, চাঁদ সদাগর। তাহলে আপনাদের বাড়ির চাঁদ সদাগরটি কে? এই কথাটা শুনে রাজিকে বেশ চিন্তিত দেখায়। এর বেশ কিছুক্ষণ পর হাসপাতালে আবারও রাজি অভিরূপকেই দোষ দিতে থাকে অপার এই অবস্থার জন্য। সেখানে ত্রিলোচনবাবু উপস্থিত ছিলেন। অভিরূপ অস্বীকার করতে থাকে যে সে এই কাজ কখনোই করেনি। কিন্তু রাজির কথা শুনে পুলিশ অফিসার অভিরূপের ঘর সার্চ করার বন্দোবস্ত করে। অভির ঘর সার্চ করে প্রথমে তো কিছুই পাওয়া যায় না, কিন্তু তারপর সেই ঘরের আলমারির উপরে একটা বাক্স থেকে একটা সাপ উদ্ধার করে পুলিশ অফিসার। কিন্তু সেটা দেখে সে নিজেই ভয় পড়ে যায়। সাপটিকে হাতে নিয়ে ধরে থাকে অভিরূপ। তখনই তথাগত এসে রেগে অভির উপর চড়াও হয়, কারণ রাজির কাছ থেকে তথাগত শুনেছে যে রাজির মনে হয় অভিরূপই নাকি অপাকে এভাবে অ্যাটাক করেছে। কিন্তু তখনই অভিরূপের হাতে থাকা সাপটা তথাগতকে ছোবল মারে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু অভি জানায় এই সাপের বিষ দাঁত সে আগেই ভেঙে দিয়েছে, আর এটা তার পোষা সাপ, তাই তথাগতর কোনো ভয় নেই। এরপর অভি যায় দুর্বার কাছে। অভি তাকে গিয়ে বলে যে সে তাকে যেটা ভালো করে লুকিয়ে রাখতে বলেছিল সেটা সে ঠিক করে রেখেছে কিনা। ভয় দুর্বা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। অন্যদিকে পুলিশের সন্দেহ হয় যে বেদেদের ওখান থেকে কোনো বিষ চুরি গেছে কিনা, কারণ হতেই পারে এগুলো মা মনসার কাজ না হয়ে যদি কোনো মানুষ খুনি হয়, সে হয়তো ছল করে ইঞ্জেকশনের মাধ্যমে সবার শরীরে সাপের বিষ ঢুকিয়ে মা মনসার নামে দোষ দিচ্ছে। এইদিকে অপার জ্ঞান ফিরে আসে। তাকে দেখতে তথা আর রাজি হাসপাতালের দিকে রওনা দেয়, কিন্তু তার আগে রাজি দুর্বাকে অভির ওপর নজর রাখতে বলে যায়। অভি তখন মায়ের পুজোয় মগ্ন। হাসপাতালে গিয়ে অপাকে যখন সবাই জিজ্ঞেস করে যে সেদিন রাতে কে এসেছিল তার ঘরে, তখন অপা জানায় স্বয়ং মা মনসা তার কাছে এসেছিল। এই শুনে বাড়ির প্রত্যেকে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু বিকাশ অদ্ভুত একটা আচরণ করে এটা শুনেই জঙ্গলের দিকে দৌড়তে থাকে। বিকাশ যায় সেই দুজন বহুরূপীর কাছে যারা মিত্র বাড়িতে এসে রাজিকে ভয় দেখাচ্ছিল। বিকাশ তাদের উপর চিৎকার করতে থাকে এই বলে যে তারা কেন অপার ঘরে গিয়েছিল, কিন্তু তারা দুজন জানায় যে তারা তো সকালে গিয়ে ভয় দেখিয়ে চলে এসেছে, তারপর তো আর তারা যায়নি। এই শুনে বিকাশও চিন্তায় পড়ে যায় যে তাহলে তার বোনের ঘরে ঢুকলুটাকে। অন্যদিকে দুর্বা আর ভীম কিছু একটা দেখে চমকে যায়। তারা দেখতে পায় সেই বন্ধ ঘরের সামনে অভিরূপের মৃতদেহ পড়ে আছে। অভিরূপের হাতেও সাপের ছোবলের চিহ্ন। অভিরূপের দেহটা পোস্টমর্টেমের জন্য পুলিশ নিতে আসে, কিন্তু তখনই সেখানে কিছু বেদে আর সেই বুড়িমা এসে বলে সাপে কাটা দেহ তারা নিয়ে যাবে, কারণ এই দেহ ভেলাতে জলে ভাসবে। আর অভিরূপেরও তাই ইচ্ছা ছিল। অভি বেদেদেরকে খুব ভালোবাসত, সে নিজেই তাদেরকে এটা করতে বলেছিল, কিন্তু অভির বাড়ির কেউ সেটা মানতে চায় না। অগত্যা ওই বেদেরা মিত্রবাড়ির লোকেদের কাছে অনেক অনুনয় বিনয় করে অভিরূপের পুজো করার কাপড় আর তার পোষা সাপটাকেই নিয়ে যায়। এই সমস্ত কারণে অবিনাশের শরীর খারাপ হয়ে যায়। তাকে নিয়ে রাজি ওপরের ঘরে রেখে এসে নুন চিনির জল আনতে যায়, কিন্তু ততক্ষণে ভীম অবিনাশের ঘরে এসে অবিনাশকেই অভির খুনের দোষী হিসেবে বলতে থাকে। অবিনাশ বলে একজন বাবা কখনো তার ছেলেকে খুন করতে পারে না। এই শুনে রেগে গিয়ে ভীম অবিনাশকে বলে যে সে নিজে হাতে ৩৫ বছর ধরে বেদেদের কাছ থেকে অবিনাশকে শেকড় বাকড় এনে দিচ্ছে। সে জানে যে অবিনাশ অভিরূপের কেমন বাবা। ভীম আরও কিছু বলতেই যাবে, কিন্তু তখনই বাইরে থাকা রাজির হাত থেকে গ্লাসের ঢাকনা পড়ে যাওয়ার আওয়াজ শুনে ভেতরে দুজন চুপ করে যায়। রাজি কিন্তু বাইরে থেকেই তাদের কথোপকথন শুনে ফেলেছিল। অবিনাশ বাইরে গিয়ে রাজির কাছ থেকে গ্লাসটি নিয়ে আসে। এরপর রাজি পুলিশ অফিসারের কাছে গিয়ে অভির ব্লাড গ্রুপ কি সেটা জানানোর কথা বলে। এমনকি সে জঙ্গলে লুকিয়ে থাকা দুজন বহুরূপীর কথাও পুলিশকে জানিয়ে দেয়, কারণ তার সন্দেহ বাড়িতে যা কিছু হচ্ছে কোনো না কোনোভাবে তারাও এইসবে জড়িত। বিকাশ আবারও তার দাদার মৃত্যুর জন্য সেই দুজন বহুরূপীকেই সন্দেহ করে, কিন্তু তারা আবারও জানায় যে তারা এসব কিছুই করেনি।
ব্যাপারটা অন্যরকম লাগায় বিকাশ ওই দুজন বহুরূপীকে সেখান থেকে পালাতে বলে, না হলে নাকি বিকাশ এবং তারা দুজনও ফেঁসে যাবে। এইদিকে পুলিশের দল বেহুলা লক্ষিন্দর পালাতে গিয়ে খোঁজ পায় সত্যি দুজন বহুরূপী জঙ্গলে লুকিয়ে আছে। তারা জঙ্গলের ভেতর গিয়ে তাদের দুজনকে খুঁজতে থাকে, আর আমরা দেখতে পাই বহুরূপী দুজনও জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে রাজি সেই বেদেদের বুড়িমার কাছে যায়। এদিকে অনেক দৌড়দৌড়ি করার পর অবশেষে ত্রিলোচন বাবু আর তার টিম দুজন বহুরূপীকে ধরতে সক্ষম হয়। আর রাজি সেই বুড়িমাকে প্রশ্ন করতে থাকে যে সে কেন তার জেঠুকে অর্থাৎ অবিনাশকে ব্ল্যাকমেল করে, আর সে কিভাবেই বা জানল যে অভিরূপ ওই বাড়ির ছেলে নয়। রাজির কথা শুনে বুড়িমা চমকে উঠে জিজ্ঞেস করে যে এই কথা রাজি কিভাবে জানল। তখন রাজি বলে যে সে খোঁজ নিয়েছে। সে এটাও জানে যে বেদেদের কাছ থেকে ৩৫ বছর ধরে ভীমদা জেঠুর জন্য পৌরসত্বের ওষুধ নিয়ে যায়। এইদিকে অভিরূপের বয়স ৩৩, আর তাছাড়া তার ব্লাড গ্রুপের সাথে অবিনাশের ব্লাড গ্রুপের কোনো মিল নেই। রাজি এরপর বুড়িমাকে পুলিশের ভয় দেখিয়ে আসল সত্যিটা, এমনকি অভিরূপ আসলে কার ছেলে সেটাও জেনে নেয়। বুড়িমা বলে অভিকে সে নিজের হাতে এই পৃথিবীতে এনেছিল। অভি ভীমের সন্তান। অভির জন্ম দিতে গিয়ে ভীমের স্ত্রী মারা যায়, আর সেই সুযোগটা নিয়েই অবিনাশ চড়া দামে ভীমের কাছ থেকে তার সন্তানকে কিনে নেয়। কারণ লোকে যদি জানতে পারে অবিনাশ কোনোদিনও বাবা হতে পারবে না, তাহলে সমাজে তাকে নিয়ে মজা করা হবে। সেই কারণেই অবিনাশ এই কাজ করে। মৃত্যুর কিছুদিন আগেই অভিরূপ জেনে গেছিল যে তার বাবা ভীমকে দিয়ে বেদেদের কাছ থেকে পৌরসত্বের ওষুধ আনাতো। অবিনাশ যে অভিরূপের বাবা নয়, তার আসল বাবা যে বাড়ির কাজের লোক ভীম, সেইটাও অভিরূপ জেনে গেছিল। সমস্ত শুনে রাজি ভাবে হয়তো এই কারণেই অভি শেষবারের মতো পুজো করতে চেয়েছিল, যেন অবিনাশ এটা দেখে সবার সামনে সত্যিটা বলে দেয়, আর অভি নিজের বাবার পরিচয় ফিরে পায়। রাজি এরপর বুড়িমাকে কালাশ সাপের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ দুজনের মৃত্যুই কালাশ সাপের কারণেই হয়েছিল। কিন্তু তখনই আচমকা সেখানে তথাগত চলে আসে, আর রাজিকে সে বাড়ি নিয়ে চলে আসতে চায়। কিন্তু রাজি বারবার বলতে থাকে তাকে সবটা জানতে হবে, কারণ এটা কোনো মানুষের কাজ, দেবীর নয়। কিন্তু তথাগত কোনো কিছু না শুনেই রাজিকে বাড়িতে নিয়ে চলে আসে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন রাজি আবারও সেই নুপুরের শব্দ পায়। শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে ঠাকুর দালানে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে রাজি দেখে ঠাকুর ঘরের পর্দা হাওয়ায় দুলছে, আর মায়ের গায়ে স্বয়ং কাল নাগিনী সাপ অধিষ্ঠিত। সিন শিফট হয়, আর আমরা রাজিকে পুকুরের ধারে দেখতে পাই, যেখানে অভি তাকে বলে চলে যাচ্ছে আর অভিরূপ রাজিকে জ্বালাবে না। কিন্তু মা মনসা যখন একবার রাজিকে পথ দেখিয়েছে, সে যেন শেষ অবধি যায়। সত্যিটা খুঁজে পাওয়ার আগেই যেন রাজি থেমে না যায়। তখনই রাজির জ্ঞান ফেরে, আর আমরা জানতে পারি যে আগের দিন রাতেই রাজি ঠাকুর দালানেই অজ্ঞান হয়ে গেছিল। বাড়ির সবাই তাকে ঠাকুর দালানে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে নিয়ে এসেছে। রাজির জ্ঞান ফিরতেই সে আবারও ঠাকুর দালানে এসে কিছু একটা দেখতে থাকে, আর মায়ের সামনে গিয়ে বলে শেষ রাতের পুজো আজ সে নিজে করবে। এরপরে সবাই বসার ঘরে বসে আলোচনা করতে থাকে। রাজি সেখানে আবারও বলে সে আজ মায়ের পুজো করবে, কিন্তু তথাগত বলে ওঠে দাদা মারা যাওয়াতে বাড়িতে অসৌচ চলছে, তাই পুজো করা কখনোই যাবে না। তখন রাজি অবিনাশকে বলে ওঠে দাদা তো মারা গেছে, এবার অন্তত সে সত্যিটা ডিজার্ভ করে। এই শুনে প্রমীলা আসল সত্যিটা সবার সামনে নিয়ে আসে, যে অভিরূপ তাদের সন্তান নয়। এই সত্যিটা এত বছর পর শুনে সবাই অবাক হয়ে যায়। তারা মেনে নিতে পারে না যে অবিনাশ আর প্রমীলা এতগুলো বছর ধরে তাদেরকে অভিরূপের জন্মের ব্যাপারে সত্যি গোপন করেছে। এত বছর ধরে তাদেরকে মিথ্যের জালে জড়িয়ে রাখা হয়েছিল। রাজিকে তথাগত বারবার বারণ করে পুজো করার জন্য, কিন্তু রাজি বলে তার কোনো বিপদ হবে না। এরপর তারা দুজন অপাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে আসতেই বাড়ির ভেতরে পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে যায়। তখনই দুর্বা এসে তাদেরকে দ্রুত বাড়ির ভেতরে যেতে বলে, কারণ পুলিশ নাকি বিকাশকে জেলে নিয়ে যাচ্ছে। তারা ভেতরে যায়। সেখানে বিকাশ কাঁদতে কাঁদতে সবাইকে বলে যে সেই ওই বহুরূপীদের এনেছিল, কারণ সবাই যেন ওই বহুরূপীদের ভয় দেখানোতে ভয় পেয়ে বাড়ি ছেড়ে চলে যায়, আর এই বাড়িটা বিক্রি হয়ে যায়। কারণ বিকাশ জুয়া খেলে অনেক টাকার ঋণে জর্জরিত ছিল। বিকাশ চেয়েছিল বাড়ি বিক্রির টাকা থেকে সেই টাকা শোধ করবে। তখন সেখানে উপস্থিত পুলিশ অফিসার জানায় এই বহুরূপী মা মনসার কারণেই অঞ্জনা জয়ন্তর অ্যাক্সিডেন্ট হয়েছিল।
তবে সেই ঘটনাটা ওই বহুরূপী মা মনসা ইচ্ছা করে ঘটায়নি। সে নিজের মতো জঙ্গলের দিকে যাচ্ছিল, কিন্তু তাকে ওই সাজে দেখে জয়ন্ত আর অঞ্জনা মা মনসা ভেবে ভুল করে ভয় পেয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এসব কথা শুনে বিকাশের মা রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে। তখন বিকাশ আরও স্বীকার করে যে সে তার মায়ের আর বৌদির কানের দুল চুরি করে টাকা শোধ করেছে। অনিমেষ তখন ত্রিলোচন বাবুকে বলে যে তারা কেউ বিকাশের নামে ডায়েরি করছে না, আর বহুরূপী দুজনকেও যেন তারা ছেড়ে দেয়। অগত্যা পুলিশ সবাইকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। সেদিন রাতে ভীম নিজে হাতে অভির মুখাগ্নি করে। বাবা হয়ে ছেলের মুখাগ্নি করার সময় তার আর্তনাদে পুরো এলাকা হাহাকার করে ওঠে। এদিকে দুর্বা রাজিকে কারো একটা পায়ের চুটকি আর একটি চাবি বানিয়ে দেয়। ওদিকে মা মনসার যাত্রাপালাতে লক্ষিন্দর আর বেহুলার বিয়ের পর্ব শুরু হয়। রাজিও মায়ের শেষ রাতের পুজো আরম্ভ করে। আরতি শেষে সে মায়ের সামনে বলতে থাকে যে আজকে এসে আবারও ফুল দিয়ে খাট সাজাবে, নিজেও নতুন বউ সাজবে। রাজি দেখতে চায় আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হয় কিনা, আজও মায়ের আগের মতোই তেজ আছে কিনা। এইসব শুনে বাড়ির সবাই তো খুবই ভয় পেয়ে যায়, কিন্তু রাজির মাথায় ঠিক কোন বুদ্ধি চলতে থাকে সেটা কিন্তু কেউ ধরতে পারে না। রাজি নিজের কথা মতো সবটা করে। সেদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন সেই মা মনসার ছায়া এগিয়ে আসতে থাকে তথাগতর ঘরে। দরজা খুলে ঘরে ঢুকে পড়ে, কিন্তু তখনই সেখানে রাজি এসে দাঁড়ায় আর তাকে বলে, যুগে যুগে বেহুলারাই বিধবা হতে পারে না জেম্মা। সিন শিফট হয় অনেক বছর আগে, যখন অবিনাশ আর প্রমীলার বিয়ে হয়। বিয়ের রাতেই প্রমীলা জানতে পারে যে তার স্বামী পৌরসত্বহীন, যাকে বলা হয় নপুংসক। কিন্তু অবিনাশ প্রমীলাকে এই বলে শাসিয়ে রাখে যে সে যদি এই কথা কাউকে বলে তাহলে সে তাকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। আর অবিনাশ বেদেদের থেকে ওষুধ খাচ্ছে, শীঘ্রই সে এই সমস্যা থেকে মুক্তি পাবে। এসব দুঃখে প্রমীলা ছাদে গিয়ে ভিজতে থাকে। তখনই তার কানে মধুর বাঁশির আওয়াজ ভেসে আসে। সে ছুটে যায় বাঁশি শুনতে। গিয়ে দেখে তার মেঝো দেওর অনিমেষ এই বাঁশি বাজাচ্ছে। প্রমীলা অনিমেষের কাছে আবদার করে তাকে মা মনসা যাত্রাপালা দেখাতে নিয়ে যাওয়ার জন্য। অনিমেষও বৌদির কথায় রাজি হয়ে যায়। তারা যাত্রাপালা দেখে জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরতে থাকে, কিন্তু আচমকাই অনিমেষের পায়ে সাপের ছোবল পড়ে। তারা প্রচণ্ড ভয় পেয়ে দুজনে মিলে বেদেদের কাছে যায় আর এই কথা বাড়ির সবার কাছ থেকে গোপন রাখে। বেদেদের কাছ থেকে সাপের বিষের ওষুধ খেয়ে সেই যাত্রার মতো অনিমেষ বেঁচে যায়। এই কারণেই অপাকে সাপে কাটার পর অনিমেষ বেদেদের কাছ থেকে ওষুধ নিয়েছিল, কারণ সে জানত বেদেদের খাওয়া ওষুধে সাপের বিষ থেকে মুক্তি পাওয়া যায়। কিছুদিন যাওয়ার পর প্রমীলা অনিমেষের কাছে নিজের মনের কথা জানায় যে সে অনিমেষকে ভালোবেসে ফেলেছে, কিন্তু অনিমেষ চারিত্রিক দিয়ে খুবই ভালো মানুষ। বৌদির কাছ থেকে এহেন প্রস্তাব সে একেবারেই মেনে নিতে পারেনি। অনিমেষ প্রমীলাকে বলেছিল তার বৌদি যদি এই আচরণ আর কোনোদিনও করে তাহলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। প্রমীলা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পেরে বারবার অনিমেষের কাছে ছুটে যায়। নিজের বৌদির কাছ থেকে এহেন কুরুচিকর ব্যবহার পেয়ে অনিমেষ তাদের দেশের বাড়ি ছেড়ে কলকাতায় চলে যায়। প্রমীলা স্বামীর সুখ না পেয়ে ভেতরে ভেতরে গুমড়ে মরতে থাকে, কিন্তু বাইরে কাউকে কিচ্ছু জানায় না। সিন আবারও বর্তমানে ফিরে আসে। বাড়ির সবাই এই ভয়াবহ সত্যটা জেনে চমকে ওঠে। অবিনাশ এটা শুনে প্রমীলার গলা টিপে ধরে, কিন্তু তথাগতর মা যখন রাজিকে প্রশ্ন করে যে সব খুন তো সাপের কামড়ে হয়েছে, তাহলে দিদি সেটা কিভাবে করলো, কারণ সাপ তো আর কারোর পোষ মানে না, তখন রাজি বলে এই কথা তারও মনে হয়েছিল, কিন্তু যখন সে দেখল সব সাপের ছোবলের দাগই সবার হাতে রয়েছে, আর এটা একমাত্র তখনই সম্ভব যখন কেউ নিজের হাতে সাপ নিয়ে গিয়ে ছোবল মারাবে, তাই সে বাড়ির প্রতিটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছিল, শুধুমাত্র ওই বন্ধ ঘরটাকে ছাড়া। রাজি এটাও বলে অপার ঘরের সামনে সে সেদিন অভিরূপকে দেখেছিল, কারণ অভিরূপ সেখানে নিজের মায়ের পায়ের চুটকিটা পেয়েছিল, যেটা সে দুর্বার কাছে সাবধানে রাখতে দিয়েছিল। দুর্বাই রাজিকে সেটা দিয়েছে। রাজির এরপর আরও একটি ব্যাপারে খটকা লাগে। সেই 200 বছরের পুরনো বন্ধঘরের দরজার তালায় জং লাগেনি। এটার কারণ কি? এত বছরের পুরনো তালায় তো জং ধরে যাওয়ার কথা, কারণ ওই দরজাটা নিয়মিত খোলা আর বন্ধ করা হয়।
এটা ভেবেই সে দুর্বাকে দিয়ে একটা মাস্টার কি বানায়। আর যেদিন অভিরূপের দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় সেই দিনই সে ওই ঘরে ঢোকে আর গিয়ে প্রমীলার আঁকা মা মনসা মঙ্গলের ছবি পায়, যেখানে চাঁদ সদাগরের হাতে বাঁশি ছিল। তখনই রাজি বুঝতে পারে তাহলে এই মিত্রবাড়ির চাঁদ সদাগর হলো তার শ্বশুর মশাই, অর্থাৎ অনিমেষ মিত্র। ওই বন্ধ ঘরেরই খাটের নিচ থেকে রাজি উদ্ধার করে বাঁশিবন্দি কালার সাপকে। প্রমীলা যাকে মারতে চাইতো তার সামনে এই বাঁশিটা নিয়ে গিয়ে তার ঢাকনা খুলে দিত, যার ফলে সাপটা বেরিয়ে এসে তার হাতে ছোবল মারত। প্রমীলা যে বাঁশির প্রেমে পড়েছিল সেই বাঁশি দিয়েই অনিমেষের বংশকে নির্বংশ করতে চেয়েছিল, কিন্তু সেই কাজটা করার আগেই তার পথে যারা বাধা হয়েছিল তাদেরকেই প্রমীলা সরাবার চেষ্টা করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই প্রমীলা কিছুদিন আগেই অনিমেষের কাছে গিয়ে আবারও অবৈধ সম্পর্ক করার প্রস্তাব দেয় আর জানায় তার নাকি ক্যান্সার ধরা পড়েছে, কিছুদিন পরেই সে মারা যাবে। তাকে কেউ কখনো ভালোবাসেনি, কেউ কখনো সেভাবে স্পর্শও করেনি। সে একবারের জন্য অনিমেষের ভালোবাসার স্পর্শ চায়, কিন্তু অনিমেষ ভাবতেই পারে না যে এতগুলো বছর কাটার পরেও, বৌদির এতটা বয়স হয়ে যাওয়ার পরেও সে একই রকম নোংরা আছে। তাই অনিমেষ খারাপ খারাপ কথা বলে প্রমীলাকে ওর ঘর থেকে বার করে দেয়। সেদিন ঠাকুরমশাই সবটা দেখে ফেলে, যার কারণেই মরতে হয় ঠাকুরমশাইকে। প্রমীলা তার ক্যান্সার রোগের সমস্ত কাগজ ওই বন্ধ ঘরেই লুকিয়ে রেখেছিল। এমনকি অভিরূপ যেহেতু তার মায়ের এই সব কাজকর্ম জেনে গিয়েছিল, তাই এত বছর ধরে প্রমীলা যাকে নিজে হাতে মানুষ করেছে সেই অভিরূপকেও মারতে প্রমীলা দুবার ভাবেনি। রাজি প্রমীলাকে বলে যে সে চাইলেই তো এই বিয়ে থেকে বেরিয়ে আসতে পারত, কারণ প্রমীলা পেশায় ইউনিভার্সিটির অধ্যাপিকা। তখন ত্রিলোচনবাবু রাজিকে জিজ্ঞেস করে যে সাপটা এলো কোথা থেকে। রাজি জানায় যে প্রমীলা যে ইউনিভার্সিটিতে পড়ায় সেখানকারই বায়োলজি ল্যাব থেকে কালার সাপ চুরি হয়ে গেছে, অর্থাৎ সেই সাপটাই প্রমীলা মারণ অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। রাজি জানায় যে প্রমীলা তার ইউনিভার্সিটির ল্যাব থেকে আরও একটা জিনিস নিয়ে এসেছিল, আর সেটা হলো ফসফরাস। এটা এমন একটা পাউডার যেটা কোনো মূর্তির গায়ে লাগালে মূর্তিটা সবুজ আভায় জ্বলজ্বল করে ওঠে। আর এইভাবেই মা মনসার মূর্তির রেগে গিয়ে জ্বলে ওঠার গল্পের সুযোগ নেয় প্রমীলা। তথাগত জিজ্ঞেস করে যে এটা রাজি কিভাবে জানল। তখন রাজি বলে মা মনসা নিজেই রাজিকে বুঝিয়ে দিয়েছেন। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আমরা সেদিন রাতে দৃশ্য দেখতে পাই যখন রাজি ঠাকুর দালানে নুপুরের আওয়াজ পেয়ে এসেছিল। মূর্তির মধ্যে যে সাপ দেখেছিল রাজি, সেই সাপ যখন মূর্তি বেয়ে নিচে নেমে আসে তখন সাপের গায়ে সবুজ ফসফরাস মাটিতে লেগে যায়, আর সাপটার আকারে মায়ের গা থেকেও ফসফরাস উঠে গিয়ে সাপের চিহ্ন নেয়। তারপরেই রাজি দেখে মায়ের আলতা পরা পায়ের ছাপ। সেটা দেখেই সেদিন রাজি জ্ঞান হারিয়েছিল। সব কথা জানার পরে প্রমীলাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। রাজি মা মনসার সামনে বসে স্বীকার করে যে সে মানে নিশ্চয়ই কোনো না কোনো অলৌকিক শক্তি আছে যেটা সবাইকে রক্ষা করে। অনিমেষ রাজিকে মা বেহুলা বলে সম্বোধন করে মন ভরে আশীর্বাদ করে। মায়ের শেষ রাতের পুজো সমাপ্ত হয়, যা ভক্তি ভরে রাজি নিজের হাতে করে। কিছুদিন পর রাজির কাছে একজনের ফোন আসে। সে রাজিকে জানায় যে সে শুনেছে রাজি একটা অলৌকিক রহস্যের সমাধান করেছে, তার সাথেও একই রকম একটা ঘটনা ঘটছে। সে চায় রাজি যেন তাকে সাহায্য করে। এর থেকে আশা করা যায় রাজি আবার আমাদের সামনে আসবে এই ধরনের নতুন কোনো গল্প নিয়ে। তবে সিরিজটি দেখার পর আমার মাথায় কিন্তু একটা কথা বাজছে, বাঁশির ঢাকনাটা খুলে দেওয়ার পর সাপটা তো বেরিয়ে হাতে ছোবল মারল, কিন্তু সেই সাপটাকে প্রমীলা আবার বাঁশির ভেতরে ঢোকালো কি করে? এই ব্যাপারে বোধহয় সিরিজটিতে একটু গোড়ায় গলদ থেকে গেছে। তোমাদের কি মনে হয়? বিশ্বহরি ওয়েব সিরিজটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।